থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। এটাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আর আপনাদের সাথে আমি আছি রাজনীতি মল্লিক। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ এসেছে। এর সাথে 52 বছর রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি ছিল তার মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ বাদ দিতে চায় সংবিধান সংস্কার কমিশন। এছাড়া সংসদ, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী 4 বছরের মেয়াদ সহ একই ব্যক্তি একই সাথে যেন সরকার প্রধান আর দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে না পারে, সেই সুপারিশও এসেছে তাদের কাছ থেকে। অন্যদিকে 2014, 18 এবং 2024 এর নির্বাচনে জড়িত কমিশন সদস্যদের তদন্তপূর্বক বিচার চেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর বাইরে বিদ্যমান নির্বাচন পদ্ধতির পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতি সহ আরও কিছু সুপারিশ করেছেন তারা। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া, রাজনৈতিক প্রভাবমুক্ত করা সহ বেশ কিছু সুপারিশ এসেছে পুলিশ সংস্কার কমিশনের কাছ থেকে। অপরদিকে রাজনীতি এবং আমলা নির্ভরতা কমিয়ে দুদককে শক্তিশালী করতে 47 দফা সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। এই 4 কমিশনের প্রতিবেদনকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা থেকে এখন মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে নতুন বাংলাদেশ চার্টার, আর সেই চার্টারকে অনুসরণ করা হবে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন। কেমন হলো 4 সংস্কার কমিশনের প্রতিবেদন? রাজনৈতিক দলগুলো কতটুকু একমত এইসব সুপারিশের সাথে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকর্ণ স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এবং দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে এই আলোচনাতে যুক্ত হয়েছেন এবং অতিথিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। রেজাউল করিম ভূঁইয়াকে দিয়ে একটু শুরু করি। সারাদিনই আসলে বিকেল নাগাদ যেহেতু সকল কমিশনের প্রতিবেদন আমাদের কাছে এসে পৌঁছেছে, অনেক কিছু হয়তো আপনারা জানেন, অনেক কিছুই হয়তো বা জানেন না। কিন্তু যে প্রসঙ্গটি সবচেয়ে বেশি আলোচনা এখন এসছে, যে সংবিধানে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামটা পরিবর্তন চায় তারা, একই সাথে মূলনীতিরও পরিবর্তন। আমি যেটা বললাম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের যে মূল ভিত্তি ছিল সেটি বাদ পড়ে যাচ্ছে। কিছু বলার আছে কিনা অন্তত এইটুকু প্রসঙ্গে আপনাদের? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে। মূলত 6 যে কমিশন করা হয়েছিল তাদের 4 জনের আজকে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। এবং আপনি যে প্রশ্নটি এনেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত বাংলাদেশের নামের পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা নামের পরিবর্তন কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে কতটুকু যৌক্তিকতা, এটা নিয়ে প্রশ্ন এসছে। আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত মতামত যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার যে বানানোর প্রস্তাবনা, এই প্রস্তাবনা করার আগে রাজনৈতিক দলগুলো তো বটেই, একটা দেশের নাম পরিবর্তন হলে সেখানে গণভোট পর্যন্ত হওয়ার একটা যৌক্তিকতা কিন্তু থেকে যায়। কারণ গণমানুষ এই দেশের মুক্তিযুদ্ধের চেতনায় অসংখ্য লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটা এসছে, তাদের নামটা এসছে, অনেক মা বোনের ইজ্জত গিয়েছে। কাজে এই নামটা যে পরিবর্তন হবে সেখানে একটা মতামত আসার দরকার আছে বলে আমি মনে করি। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকার যে হবে এটার মতামত নেওয়ার দরকার। রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং জনগণের কাছ থেকে একটা মতামত নেওয়ার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। কারণ এটার সাথে আমাদের স্বাধীনতার চেতনার একটা সম্পৃক্ততা আছে, এটার সাথে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার একটা সম্পৃক্ততা আছে। সর্বোপরি এই প্রজাতন্ত্র নাম পরিবর্তন করে যেটা আনছে, মূলত যেই লাউ সেই কদুই, কিন্তু খুব বেশি একটা পরিবর্তনের কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না। যেহেতু ওইরকম কোনো পরিবর্তনের জায়গায় নাই, দেশের নামটা পরিবর্তনের ক্ষেত্রে একটা রিপোর্ট যেহেতু এসছে, এটার জন্য একটা গণভোট বা সর্বজনীন একটা ব্যবস্থা রাখা দরকার বলে মনে করি। এর বাইরে যে জিনিসটা এসছে, যে আমাদের মূল নীতি যে পরিবর্তন হচ্ছে, ধর্মনিরপেক্ষতা সহ অন্য অন্য জিনিসগুলো গণতন্ত্রকে রাখা হয়েছে, বাকি 3টাকে বাদ দেওয়া হয়েছে। এটাও কিন্তু আমাদের বর্তমান সংবিধান যদি আলোকে দেখেন, মূল নীতি বাদ দেওয়ার বা পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু এখানে একটা বাইন্ডিংসের ব্যাপার আছে, এটা পরিবর্তনযোগ্য নয়। যে এই জায়গাটাও যদি আপনি পরিবর্তন করতে চান, সামাজিক ন্যায় বিচার বা অন্য যেগুলো আনতে চাচ্ছে সেগুলা আনতে গেলেও আমার মনে হয় যে এটা একটা ব্যাপক জনগণের মধ্যে থেকে একটা
সমর্থন আসা দরকার সেই আছে। সমর্থন কেমন করে জনগণের মধ্য থেকে নিবে? আমি তো আগে যেটা বলেছি সেভাবেই ভোটের মাধ্যমে? গণভোট হতে পারে, গণভোট এটার হতে ব্যাপারে। পারে। অথবা সর্বদলীয়, মানে যতগুলা রাষ্ট্রীয় বিভিন্ন অর্গানগুলো আছে, কিন্তু রাজনৈতিক তারা দল, তো বলছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তারা এটার শুধু ব্যাপারে রাজনৈতিক মতামত দল নিতে চান। কিন্তু সমস্ত অর্গান না, তার বাইরেও কিন্তু অনেক অনেক ইয়ে রয়ে গেছে। কাজে আপনি দেশের মূলনীতি পরিবর্তন করবেন, দেশের নাম পরিবর্তন করবেন, এগুলোর জন্য মানে শুধু একটা সংস্কার কমিশনের প্রস্তাবনা আসবে এবং এই প্রস্তাবনার ভিত্তিতে দেশের নাম পরিবর্তন হবে, আমাদের 4 মূলনীতির পরিবর্তন হবে, এটা আমার কাছে খুব বেশি একটা যৌক্তিক মনে হচ্ছে না। জুনায়েদ সাকি, আপনার কাছে আসলে তাই মনে হয় কিনা? কারণ এর মধ্যে আসলে ছাত্রদের তরফ থেকে বা সরকারের তরফ থেকে একটা আলোচনা এসেছিল যে ৭২-এর সংবিধানে তারা পুরোপুরি বাতিল করতে চায় এবং নতুন সংবিধানের প্রস্তাবও একদম শুরুর দিকে তাদের ছিল। কিন্তু যদি রাষ্ট্রের নাম থেকে শুরু করে মূল ভিত্তি যেটি, তার 3টি পরিবর্তন করা হয়, তাহলে কি মনে করেন আপনি যে ৭২-এর সংবিধান আসলে অনেকখানি, মানে বড় অংশই সেখান থেকে বাদ চলে গেল? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। সংবিধান সংস্কার কমিশনের কাজ হচ্ছে বিভিন্ন জনের মতামত গ্রহণ করে এবং তাদের নিজেদের মতামত পর্যবেক্ষণ সহ একটা কি পরিবর্তন হতে পারে তার প্রস্তাব উত্থাপন করা। এটা একটা সংস্কার বিষয়ক প্রস্তাব। এই প্রস্তাব নিয়ে সরকার অংশীজনদের সাথে আলোচনা করবে। রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার অংশীজন, সমাজের বিভিন্ন অংশের সাথে তারা আলাপ আলোচনা করবেন। সেইখান থেকে কমন মিনিমাম ঐক্য একটা, যেটা জাতীয় ন্যূনতম ঐক্য একটা হবে। আবার অনেকগুলো বিষয় ঐক্যমত্য হবে না, সেইগুলো নিয়ে হয়তো মানে প্রথমটা হচ্ছে ঐক্যমত্য কিভাবে আমরা বাস্তব রূপ দিব, আর যেগুলো ঐক্যমত্য হচ্ছে না সেগুলো নিয়ে অধিকতর জনমত, অধিকতর আলাপ আলোচনা ইত্যাদি চলবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন দল বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছে, কমিশনের সদস্যরা তারা নিজেদের চিন্তা এবং জ্ঞান অনুযায়ী তারাও তাদের মতামত রেখেছেন। এখন তো আলাপ আলোচনা হবে, ন্যূনতম ঐক্যমত্য হবে এবং শেষ পর্যন্ত কিন্তু এটা জনগণের কাছে যাবে। পদ্ধতিটা হচ্ছে সংবিধানের ক্ষেত্রে ধরুন নতুন করে সংবিধান লিখতে গেলে একটা সাধারণত গণপরিষদ লাগে, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটাতে একটা এই ধরনের সংবিধান কিংবা যেভাবে বলেন একটা রাষ্ট্র গঠন, সেটার প্রক্রিয়াটা চলে। এখন আমরা যদি যেটা বাংলাদেশে দরকার আমরা মনে করি সেটা হচ্ছে যে ন্যূনতম হয় গণপরিষদ নির্বাচন, না হয় নিদেন পক্ষে একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন লাগবে, মানে কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি। এই রিফর্ম অ্যাসেম্বলিটা এই কারণেই যে ধরনের পরিবর্তনগুলো হতে যাচ্ছে কিংবা প্রস্তাব করা হচ্ছে, অথবা ন্যূনতম যে সমস্ত জায়গায় ঐক্যমত্য হবে, সেই পরিবর্তনগুলো যাতে কেবল সংশোধনী আকারে না থাকে। অর্থাৎ সংশোধনী থাকলে মানে একটা সংবিধান আছে, সুপ্রিম কোর্ট যেটার অভিভাবকত্ব করবে, সংশোধনী কেউ আনলে সেই সংশোধনী সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ হলো কিনা এটা সুপ্রিম কোর্ট দেখতে পারে। কিন্তু সংবিধান যেহেতু জনগণের অভিপ্রায়, সে কারণে আজকে নির্বাচন এবং আজকে যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা সংবিধানে ধারণ করতে চাই, তাহলে সেই সংস্কারগুলো যাতে জনগণের অভিপ্রায় আকারে থাকে, সে কারণে আগেই সংস্কার সভা নির্বাচন কিংবা গণপরিষদ মানে জনগণ ম্যান্ডেট দিচ্ছে যে এটাই আমার অভিপ্রায়, ফলে এই হচ্ছে সংবিধান, সেই সংবিধানেরই সুরক্ষা করবে হচ্ছে সুপ্রিম কোর্ট। কাজেই সংস্কার সভার নির্বাচনটা নিদেন পক্ষে এটা প্রয়োজন এই কারণেই যে আপনাকে ওই জনগণের মতামতটা নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ন্যূনতম যে ঐক্যমত্যগুলো হবে সেগুলো তো হয়তো একটা আমরা প্রস্তাব করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হবে, এটা একটা ন্যাশনাল চার্টার হবে এবং এটা আগামী সংসদে অর্থাৎ নির্বাচিত সংবিধান সংস্কার সভা, গণপরিষদ কিংবা পার্লামেন্টে সেটা মানে বাধ্যতামূলকভাবে সেই জায়গাগুলো সংস্কার করা হবে। আর বাকি অংশগুলো জনমত এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে যতদূর যাওয়া যায়। প্রশ্ন হচ্ছে যে এই প্রস্তাবনাগুলো যেগুলো এসছে তার মধ্যে অনেকগুলো মানে কোনো না কোনোভাবে কেউ না কোনো রাজনৈতিক দল তো দিয়েছে, অথবা তারা নিজেরা মতামত দিয়েছে। এখন আলাপ আলোচনার মধ্য দিয়ে কতদূর ন্যূনতম ঐক্যমত্য তৈরি হয়। আমরা কতগুলো রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছি তারা একটা 31 দফা দিয়েছিলাম। আমরা যেটা এখন মনে করি সেটা হচ্ছে 31 দফা আমাদের যে সংগ্রাম ছিল, জুলাই আগস্টের অভ্যুত্থান, এত আত্মত্যাগ,
আমাদের এত প্রাণ উৎসর্গ হওয়া, আমাদের এখনও যে সংগ্রামের যে উত্তুঙ্গ জায়গা, সেইটা আরও দাবি করে যে আমরা আরও বড় পরিবর্তনের দিকে যাব। কাজেই 31 দফা প্লাস আমরা কি কি পরিবর্তন করতে পারি, কত দূর জায়গায় আমরা ঐক্যমত্য হবো, সেটা নিয়ে আলাপ আলোচনা চলবে। আলাপ আলোচনার ভিত্তিতে কিন্তু এখানে যাওয়া হবে। এখন নাম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যদি আপনি আমার মতামত চান আমি দিতে পারি, কিন্তু এগুলো আসলে যেখানে আলোচনা ওঠার না, আপনার ব্যক্তিগত মতামত না, আমি শুধু এইটাই জানতে চাই যে এখন এই সময় যে সংস্কারের কথা বলা হচ্ছে, মানে সেই প্রশ্নটার উত্তরই আমি পেলাম না, যে 72-এর সংবিধান থেকে উঠে আসার যে ঘটনাটা, এই নাম পরিবর্তন, নীতি পরিবর্তন সবকিছুর মাধ্যমে সেটা শুরুটা হলো কিনা, আপনার সেটা মনে হয় কিনা? সেটা এখনো পর্যন্ত এটা একেবারেই বলা যাবে না যে প্রস্তাবগুলো করা হয়েছে সেটা 72-এর সংবিধানকে বাতিল করার কোনো জায়গা আছে। 72-এর সংবিধানের মধ্যেই যে সমস্ত পরিবর্তনগুলো আজকের বাস্তবতায় অথবা মানে মতামতের ভিত্তিতে এসছে, সেই পরিবর্তনগুলো। তো আপনার মনে হয় না যে 72-এর সংবিধানের যে মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র বা জাতীয়তাবাদ, এই তিনটাই যদি আমরা বাদ দিই তাহলে অনেকখানি সেখানে বাতিল হয়ে যায়? এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে আলাপ আলোচনা ছিল। যেমন ধরেন 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের যেটা প্রথম সংবিধান, অর্থাৎ এই 72-এর সংবিধান তৈরি হওয়ার আগ পর্যন্ত কিন্তু 10ই এপ্রিলের ওই ঘোষণাকেই সংবিধান হিসেবে ধরে নেওয়া হয়েছিল। ওইখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে বাংলাদেশের রাষ্ট্রের লক্ষ্য হবে তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এবং ওই ঘোষণার ভিত্তিতে কিন্তু ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, যুদ্ধ হয়েছে, রাষ্ট্রপতন হয়েছে। আপনি ওটা বাতিল করতে গেলে আবার পুনরায় একটি নির্বাচন, জনগণের সম্মতি দরকার ছিল। সেই জনগণের সম্মতি কিন্তু সেই জায়গা থেকে 72 সালের সংবিধান, গণপরিষদ যেভাবে গঠন করা হয়েছে, সে নতুন কোনো নির্বাচন করা হয়নি। সেখানে 61 জনের উপরে প্রায় 64 জনের প্রতিনিধিত্ব ছিল না, 1 কোটির উপর মানুষের কোনো প্রতিনিধিত্ব ছিল না। অনেকগুলো প্রশ্ন তোলা যায় পদ্ধতিগত দিক থেকে, গণতান্ত্রিক প্রতিনিধিত্ব। কিন্তু সেই প্রশ্ন না তুলেই আমরা 52 বছর কাটিয়ে দিয়েছি। না, প্রশ্ন আমরা তুলেছি, কিন্তু যারা মানে অর্থাৎ সে পরিবর্তনও হয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন 4 মূলনীতির কিন্তু পরিবর্তনের মধ্যে একবার হয়েছে 5ম সংশোধনীর মধ্য দিয়ে, এবং সেটা আবার কোর্ট এসে বাতিল করে দিয়েছে। তা আপনার যে কথাটা আমরা এই কারণেই বলছি যে কোর্ট কিন্তু বাতিল করতে পারে যদি আপনি সংবিধানকে বহাল রাখেন, তাহলে সেক্ষেত্রে। এখন বাতিল করতে কখন পারবে না? যখন আপনি জনগণের সম্মতির ভিত্তিতে একটা ওই সংস্কার সভা, এই যে সংস্কারের যে সম্মতি জনগণের কাছ থেকে নিচ্ছেন, জনগণের অভিপ্রায় হিসেবে যখন একটা সংবিধান আবার এই সংস্কারকৃত সংবিধানটি তৈরি হবে, তখন কোর্ট ওইটার সুরক্ষা দিবে। অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু। সবচেয়ে বড় স্টেক হোল্ডার আপনাদের এখন বলা হয় যে কোনো সংস্কার বা যে কোনো প্রস্তাবনা, যে কোনো ক্ষেত্রে। বিএনপি এই যে যতখানি আজকে হয়েছে, 4টি কমিশন প্রধানের কাছ থেকে যে বক্তব্য প্রস্তাবনার জায়গায় এসছে, বড় আকারে মোটা আকারে, নিশ্চয়ই আপনি এটা জানেন, প্রাথমিকভাবে বিএনপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, যিনি এই কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ সাহেব, তিনি এখন বর্তমানে আসলে একজন বিদেশি। তিনি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনীতি, এটা নির্ধারণের দায়িত্ব পেয়েছেন বর্তমান সরকার কর্তৃক। এটা একটা প্রশ্নের বিষয় যে একজন বিদেশি, যার এখানে কোনো প্রতিনিধিত্ব করার কোনো সাংবিধানিক অধিকারই নাই, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, একসময় জাসদ ছাত্রলীগ করত, একসময় এই দেশে তার অংশগ্রহণ ছিল। তা আমি যখন এই দেশের আস্থা জায়গাটা উঠিয়ে নিয়ে আমি আরেকটা সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছি, তখন এই সংবিধান সম্বন্ধে নৈতিক দিক থেকে তার বলার অধিকারটা কতটুকু আছে, এই প্রশ্ন এসে যাবে। তো যাই হোক, আমরা প্লেটো নিয়ে বা অনেক রাষ্ট্রবিজ্ঞানী যারা আমাদের অংশ না, সেসব বিষয় নিয়ে আমরা বিতর্ক করি, তাত্ত্বিক আলোচনা করি। তো ওই দিক থেকে তার বিষয় নিয়ে তাত্ত্বিক আলোচনা হতে পারে, কিন্তু বাস্তবতার প্রশ্নে তিনি মানে উড়ে এসে জুড়ে বসার মতো একটা ঘটনা ঘটিয়েছেন। এটা হলো একটা, আমার কাছে, আমি যতটুকু জানি। দ্বিতীয় হচ্ছে, সংবিধান নিয়ে কথা বলার প্রস্তাব যে কেউ করতে পারে, বাংলাদেশে যে কোনো মানুষই করতে পারে, এই সরকারও করতে পারে, কিন্তু এদের কোনো অধিকার নেই এই সংবিধান সংশোধন করা, পরিমার্জন করা বা দেশের নাম পাল্টানো বা
কি বলে মূলনীতি বাদ দেওয়া। মূলনীতির পাতা কোনো অধিকার নাই, প্রস্তাব করতে পারে। সেটি আগামী সংসদ, নির্বাচিত সংসদ, তারও একটা 2/3 মেজরিটির একটা ব্যাপার আছে। সেই মেজরিটি যদি আমি অস্বীকার করি তাহলে এই সংবিধানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে তো আপনাদের সাথে আলোচনায় বসবে, মানে সব রাজনৈতিক দলের সাথে, যাতে আলোচনা আপনারা তো বসবে সেটা গ্রহণ ইলেকশনের করেন। নিয়ে, সংবিধান নিয়ে আলোচনা করার না, কিছু এই না। উনি কমিশনের একটা প্রতিবেদন প্রস্তাব নিয়ে- দিছে, হ্যাঁ, আমি শেষ করি, প্রস্তাব দিছেন, শিরোধার্য করে উনি এটা রেখে দেন। অন্যান্য অনেক প্রসঙ্গ আছে, আগামী পার্লামেন্ট যদি সেটা অ্যাকসেপ্ট করে ওকে, আলহামদুলিল্লাহ। যদি না করে জি। প্রস্তাবটা, দুঃখ পাওয়ার কিছু নাই তো। জনগণ যে পার্লামেন্ট নির্ধারণ করবে তাদের উপর দায়িত্ব দেবে দেশ পরিচালনা, সংবিধানের আইন তৈরি করা, তো সেটি আবার তাদেরকে তখন মেনে নিতে হবে। তা আমি জনগণের অনুভূতি, জনগণের সমর্থন ব্যতি রেখে, এই যেমন আছে না, মানে সাংবাদিক, কলামিস্ট যারা উপসম্পাদকে লেখে বা যারা, তো এরা এক একটা বীর, কিন্তু কোনো দায় নেই, দায়িত্ব নেই, নিজের মতামত তারা ব্যাখ্যা করে। যেমন আমি একটা রাজনীতি করি, দল করি, উনি একটা করেন, উনি একটা কথা, ইচ্ছা করলে আমি সব কথা বলতে পারি না। আমাকে কিছু নিয়ম, পদ্ধতি, আইন মেনে আমি কথা বলবো। কিন্তু একজন কলামিস্ট একটা পত্রিকা একাই 100। তো এই সরকারের পরিধি, এই সরকারের সীমানা, এই সরকারের ভূমিকা অনুধাবন করতে হবে। কারণ এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে আমি এত কথা বলতাম না, সব কিছু ভেঙে চুরে আবার নতুন বিল্ডিং বানাতে পারতেন। ইনি তা পারেন না। তিনি এই সংবিধান রক্ষা করার শপথ নিয়েছেন, এই সংবিধানের অধীনে কাজ করবেন বলে শপথ নিয়েছেন, এবং সেই শপথ অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন। আপনি সেখান থেকে বেরিয়ে গিয়ে, হ্যাঁ, সংবিধানে একমাত্র কোনো জায়গায় জটিলতা হলে সেটার ব্যাখ্যাকারী প্রতিষ্ঠান হচ্ছে সুপ্রিম কোর্ট, আর সংশোধন, পরিমার্জন, সংযোজন পার্লামেন্ট। এর বাইরে অনেক আলোচনা হতে পারে, বিশেষজ্ঞ বইয়ের আলোচনা হতে পারে, প্রস্তাব হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু সেই জায়গাটা আমি না গিয়ে, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিতে পারে, বিভিন্ন মতামতের ভিত্তিতে এই প্রস্তাবটা করতে পারে, কিন্তু তারা সংশোধন করতে পারে না। উনি যেমন বললেন যে এখানে গণভোট, ওদের রেজল সাহেব বললেন গণভোটও এটা কোনো কাজে আসবে না কেন? আগামী পার্লামেন্ট যেতে এটা অনুমোদন না করে। আচ্ছা, এটা যে কথাটা আপনি বললেন, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে জিনিসগুলো যাবে, ধারাবাহিকতা, আপনি সেটা বললেন। কিন্তু আজকে প্রধান উপদেষ্টা এই কমিশন রিপোর্টগুলি পাওয়ার পর যে কথাটা বলেছেন, যে 10টি যে কমিশন হয়েছে সেই কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী জাতীয় সনদ তৈরি হবে, সেই সনদ অনুযায়ী কিন্তু আগামী নির্বাচন হবে। সনদের বাইরে আগামী নির্বাচন হওয়ার কোনো কারণ নেই বা সুযোগ নেই। না, উনি তো বলতেই পারেন, না বলার তো কিছু নেই। কিন্তু উনি কিন্তু এখন দেশ চালাচ্ছেন এবং হ্যাঁ, নির্বাচন নিঃসন্দেহে। পর্যন্ত তিনি যা বলবেন তাই হবে। না, অবশ্যই উনি যেটা বলবেন এটা ভাবার কোনো কারণ নাই, যে উনি যা বলবেন তাই হবে, এটা ভাবার কোনো কারণ নাই। আর যদি কারণ না থাকতো তাহলে ওই এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতো না, উনি যা বলবেন তাই করতেন। হাসিনা যা বলতো তাই হতো, ডক্টর ইউনূস যা বলবেন তাই হবে। কিন্তু সকল রাজনীতির সঙ্গে যখন দলগুলোর সঙ্গে বসবেন, আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন, তখন হাসিনা আর ডক্টর ইউনূসের ভিতরে পার্থক্য আছে। উনি বললেই হবে, না হতে পারে। রাজনৈতিক দলগুলো এটা অ্যাকসেপ্ট করে না, রাজনৈতিক দলগুলো নতুন প্রস্তাব দেয়, তাহলে এটা হবে না। সনদটাও আলোচনার ভিত্তিতেই যাবে। সেই জন্য এখনই সব কিছু স্থির হয়ে গেছে এটা না। আমার কাছে যেটা মনে হয়েছে, রাজনীতি দল সঙ্গে বলা যায় এক ধরনের একটু দূরত্ব তৈরি হয়েছে। ঘন ঘন যেটি সবসময় যে আনুষ্ঠানিক বৈঠক করতে হবে এমন কোনো ব্যাপার নেই। সেই জায়গার থেকেও এই সরকার কথাটা করতে পেরেছে আমার জানা নেই, তবে দ্রুত সময় মানে ফুরিয়ে যাচ্ছে বলে আমার বিশ্বাস। কিন্তু আগামীকালই আপনাদের সাথে বৈঠক আছে জুলাই প্রোক্লামেশন নিয়ে, সেটি নিয়েও আপনাদের নিশ্চয়ই বক্তব্য আছে। কিন্তু এই সংবিধানে আরও গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেমন একজন দুবারের বেশি কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন না, নিম্নকক্ষ দ্বারা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, নিজেই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে পারবেন না। একই সাথে আছে যে তরুণদের 10% সেখানে জায়গা দিতে হবে।
অনেক পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে, 4 বছর মেয়াদী সংসদ থাকবেন, সেটিও রাজনৈতিক দলগুলো কি এমন কিছু ভাবে কিনা। আমি বিরতি করব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বলে গিয়েছিলাম যে সংবিধান সংস্কার কমিশনের যেসব সুপারিশ আসলে আছে তার মধ্যে অন্যতম আছে যে সংসদের অবস্থা কেমন হবে, দ্বিকক্ষ বিশিষ্ট, সেটা বিএনপি সহ অনেকেই চেয়েছেন, কিন্তু সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংসদের মেয়াদ 4 বছর করার প্রস্তাবনা এসছে। তাতে কি রাজনৈতিক দলগুলো একমত কিনা? আমি শুরু করতে চাই জাতীয় পার্টি দিয়ে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, একমত 4 বছর মেয়াদকাল? এই ব্যাপারে অনেকের প্রস্তাবনা 4 বছর আছে। হ্যাঁ, এটা রাজনৈতিক দলগুলো বসলে 4 বছর মেয়াদ হইতে পারে যদি সবাই ঐক্যমত হয়, কিন্তু ওনাদের প্রস্তাবনা আছে। এখন প্রস্তাবনাটা পাশ হবে কিভাবে? রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে ঐক্যমত হয়, হ্যাঁ, তাহলে একটা ন্যাশনাল চার্টার হলো, এটা পরবর্তী সংসদে যাওয়ার পরে সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন হবে, তার 30 দিনের মধ্যে এটা পাশ করতে হবে। অন্যথায় এটা মানে আপনা আপনি বাতিল বলিয়া গণ্য হবে। এখন এই জায়গাটাতে সবাইকে পৌঁছতে পারবে কিনা, এই যতগুলো ঐক্যমত প্রস্তাবনায় আসছে, এতগুলো প্রস্তাবনায় আর সবাই যদি ঐক্যমত কোনো কারণে না হয়, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদে যে সকল রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করবে এবং যাদের অংশ থাকবে, সংসদ সদস্য থাকবে, তাদের ঐক্যমতটা হলো সবচেয়ে বেশি জরুরি। আপনার মনে রাখতে হবে, বিপ্লবী সরকার তো না, যেটা দুদুভাই বললেন, এটা কিন্তু চুপ্পুর কাছে শপথ নেওয়া সাংবিধানিক সরকার। কাজে সাংবিধানিক সরকারের কার্যক্রম বিপ্লবী সরকারের কার্যক্রমের মধ্যে পার্থক্য আছে। আমাদের সুপারিশগুলোর মধ্যে জুলাই আগস্টের যে ইয়েটা রেস্ট, মানে আন্দোলনের যে ত্যাগ, আন্দোলনের যে মানে রেনেসা, এইটার একটা কিন্তু প্রভাব আছে। এটা থাকাটা অস্বাভাবিক কিছু না, এটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু এটাকে ধারণ করে সংসদে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের 30 দিনের মধ্যে প্রতিমত বিষয় উপস্থাপন হওয়ার পরে এটা যদি কার্যকর না হয়, তাহলে এটার কোনো এই প্রস্তাবগুলো আলোচনা হবে রাজনৈতিক দলগুলো, এর জন্য তো ঐক্যমত্য তৈরি করবে। যে আপনি যে তরুণদের যে 10% প্রস্তাবনা, এটা কত এটা করে, কারণ তরুণ 10%, মহিলার জন্য যাচ্ছে বোধহয় 100 আসন, যে প্রস্তাবনা আছে 400 আসন নিম্নকক্ষ, সেখানে 100 থাকবে হলো মহিলাদের জন্য সংরক্ষিত, উপরের আসনে বোধহয় উচ্চ আসনে থাকবে হলো আর 100। আর বয়স সীমার ব্যাপারে কিন্তু একটা কথা বলা হয়েছে, 21 বছরের মধ্যে সবাই এমপি হতে পারবে, 21 বছর বয়স হলে এমপি হতে পারবে। বর্তমান সংবিধান অনুসারে ছিল 25 বছর। এখন 21 বছরে যে যাবেন আপনি, এটা অডিয়েন্স জারি করে পরবর্তীতে অডিয়েন্স পাস করতে হলো। কিন্তু আমি ধরে নিলাম যে অডিয়েন্স জারি হলো, 21 বছরের এমপি হলো, পরবর্তী অডিয়েন্স এটা পাস হলো না, সংসদে হলো না। কিন্তু এইবার যখন নির্বাচনটা হবে 21 বছর অনেকে দাঁড়াবে, তা সেটা আটকাবেন কেমন করে? না, এই প্রশ্ন আপনি যেটা বললেন, এই প্রশ্নটাই তো আমি আপনাকে করলাম। সংস্কার কমিশনের যে সুপারিশ, মানে যে সনদের ভিত্তিতে ওনারা মানে এই সুপারিশগুলা করছে, এগুলোর প্রথম শর্ত হলো আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের জায়গায় আসতে হবে যে 2 সিট পাই আর 200 সিট পাই, আমরা এই জিনিসটাকে পাশ করাবো, তাইলে এটার একটা সম্ভাবনা আছে। আর এই জায়গায় যদি ন্যূনতম কোনো মত পার্থক্য থাকে, দেখা গেল যে এখন আমরা যা দেখছি, সরকার যাদেরকে ডাকছে তার বাইরেও কিন্তু রাজনৈতিক দল আছে। আপনি নিবন্ধিত রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক দল এখানে দাওয়াত পাচ্ছে না। এখন তাদের সাথে আপনি ডাকলেন না, তাদের সাথে তো আপনার ঐক্যমত নাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হলো, ফলাফল যদি অন্যভাবে হয়, কোনো কারণে ওই অংশ যদি 110 পায় বা 100 পায়, তাহলে আপনি এখন যতই ঐক্যমত করেন, এই ঐক্যমতের কোনো ভিত্তি থাকবে না এবং এই সংস্কার পাশ করানোর কোনো সুযোগ থাকবে না। সেটা তো আপনার সংসদ গঠনের পর পাশ না পাশ, না, পাশটা তো সংসদ গঠনের পরে, আগে তো পাশের কোনো ব্যাপার না। কিন্তু আপনার সামনের সংসদ নির্বাচনটা কিভাবে হবে? সামনের সংসদ নির্বাচনের সাথে সংবিধান যে সংস্কার আছে এর বাইরেও নির্বাচন করা যায়। আমাদের নির্বাচন কমিশনের যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আছে না, অধ্যাদেশের ভিত্তিতে আপনি নির্বাচন করতে পারেন, কোনো অসুবিধা আছে? ওই জায়গার মধ্যে নির্বাচন সংস্কার কমিশন আছে, সংস্কার কমিশনের সংস্কার আসবে, ওই সংস্কারের ভিত্তিতে ওই সংস্কারের ভিত্তিতে আপনি করতে পারেন, নির্বাচন করতে পারেন। নির্বাচন তো সংবিধান সংস্কারের সাথে কিন্তু সুপারিশের সাথে সংবিধানে যা পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছে তা যদি এইখান থেকেই হয় যে আপনার সংসদ নির্বাচন হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকবে, নিম্নকক্ষে 400 আসন থাকবে, উচ্চকক্ষে 105 আসন থাকবে, এগুলো করেই তো আপনাকে নির্বাচনটা করতে হবে। সেই নির্বাচনটা তাহলে কেমন করে করবেন আপনারা?
সেই নির্বাচনটা এটা যদি পাশ করে সব দল এটা ঐক্যমত আসে তাহলে হতে পারে। তাহলে হতে পারে সেখানে সেই ঐক্যমতের জায়গাটা ঐক্যমতে না আসলে আমি ওই জায়গার প্রশ্নের কথা বললাম যে কোনো কারণে যদি ঐক্যমত না হয় তাহলে এই যে সুপারিশ আসছে সেই সুপারিশের ভিত্তিতে হবে না, আগের যে আর প্রিয় আছে সেই সুপারিশের ভিত্তিতে হবে। এটা একদম পরিষ্কার। জুনায়েদ সাকিব, নির্বাচন কমিশন সংস্কার কমিশনও কিন্তু তাদের সুপারিশ দিয়েছে, যেমন 40% কম যদি কোথাও ভোট পড়ে সেটা বাতিল গণ্য হবে, একাধিক আসনে দাঁড়ানো যাবে না, তারা একই সাথে বলেছে কোনো রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং গুরুত্বপূর্ণ কথা তারা যেটা বলেছে যে 14, 18 এবং 24-এ যে নির্বাচন কমিশন ছিল, সদস্যরা ছিল, তদন্তপূর্বক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য তারা একসাথে সুপারিশ করেছে। এই যে সুপারিশগুলো তো কোনো না কোনোটা মানতে হবে কারণ না কারণ। এগুলি আমি যতগুলি বললাম কোনটা আপনি মেনে নিতে চান? না দেখুন, এটাই তো আলোচনা হবে। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম যে পয়েন্টগুলোতে ঐক্যমত্য হবে, সেই ঐক্যমত্যের ন্যাশনাল চার্টার কিভাবে বাস্তবায়ন হবে সেটা আরেকটা আলোচনার প্রসঙ্গ। দুটো প্রসঙ্গ, একটা হচ্ছে আমরা কি ধরনের সংস্কারের সাথে একমত হচ্ছি, তারপরের প্রশ্ন এই সংস্কারগুলো বাস্তবায়নের পথ কি। পথের ক্ষেত্রেও আলোচনা যে দুটো অংশ হবে, একটা হচ্ছে কিছু সংস্কার নির্বাচনের আগেই একটা যাকে বলে নির্বাহী আদেশে সম্ভব হবে, অনেকগুলো সংস্কার যেমন মৌলিক কাঠামোগত এবং সংবিধান পরিবর্তনের প্রশ্নে সেটা সংসদ মানে ওটা জনগণের সম্মতি ছাড়া আপনি পারবেন না, পার্লামেন্ট লাগবে। অর্থাৎ সেখানে সেই পার্লামেন্টটা কি সাধারণ পার্লামেন্ট হবে? সাধারণ পার্লামেন্টের মানে পরিবর্তনগুলো সংশোধনী আকারে হবে। আর যদি আপনি সংবিধান সংস্কারের যেহেতু একটা বড় বৃহৎ কাজ আছে, সেই কাজ করতে গেলে আগামী নির্বাচনের জায়গায় জনগণের সম্মতি নেওয়া দরকার। সেই সম্মতির জায়গাটার জন্যই যেটা আমি আগের আলোচনায় বললাম, যেটা নিদেন পক্ষে একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন হওয়া দরকার। এখন আপনি আসতে পারেন যে এই প্রশ্নগুলোতে কোন কোন জায়গাতে কে একমত, এই প্রশ্নটা তো আসলে সরকারের সাথে আলোচনায় গিয়ে আমরা বলা হবে। হ্যাঁ, কোনো প্রসঙ্গ আপনি তুলছেন, যেমন 4 মূলনীতির প্রশ্ন তুললেন, সেখানে 3 মূলনীতি আগে মানে 71 সালের 10 এপ্রিলের 3 মূলনীতি আছে, তার সাথে বহুত্ববাদ এবং গণতন্ত্র যুক্ত 3 মূলনীতি নাই। 3 মূলনীতি আছে। 72 সংবিধানের 3 মূলনীতি না, আমি বলছি 10 এপ্রিলের 3 মূলনীতি আছে। 10 এপ্রিলে তো 3 মূলনীতি ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, তার সাথে যুক্ত হয়েছে বহুত্ববাদ এবং গণতন্ত্র। এখন এই যে মানে এই প্রস্তাবগুলো নিয়ে বিভিন্ন দল কথা বলবে, এবং তার মধ্যে সবাই যদি এটাতে একমত হয় যে এটাই বাংলাদেশের ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে এই মূলনীতিগুলোই আমাদের কাজ করবে, তাহলে আমরা সবাই মিলে সেটা গ্রহণ করা যেতে পারে। মনে করেন আসলে যে ফ্যাসিবাদ বিরোধী বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয় দেশে, এই কারণে নানা কিছুর পরিবর্তন হচ্ছে, সেই জায়গাটা মূল প্রশ্নটা আমি শেষ করি। মূল প্রশ্নটা হচ্ছে আমরা দুটো বিষয়ে কথা বলেছিলাম যে 72 সালের সংবিধানের একটা জায়গায় যে ইনক্লুসিভ বাংলাদেশ করার ক্ষেত্রে এটা অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে। যেমন বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ বলার মধ্যে দিয়ে আপনি কিন্তু বাকি অন্য জাতির যে এখানে অধিকার, সেই অধিকারগুলোকে আপনি কাটল করেন। তো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর জায়গাতে আমি মানে আর বিস্তারে না গিয়ে এটা বলবো যে ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করা, অর্থাৎ ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা, এই সমস্ত নিয়ে পার্থক্য আছে মানুষ, কিন্তু রাষ্ট্র প্রত্যেককে নাগরিক হিসেবে দেখবে। সেইটাকে আপনি কন্টেইন করতে যে ধরনের মানে শব্দবন্ধ দরকার, সেটা আমি মনে করি যে 71 সালের ওই 3 মূলনীতির মধ্যেই পরিষ্কারভাবে আছে। কিন্তু সেটাকে যদি আরো বহুত্ববাদ, গণতন্ত্র দিয়েও আর একটু স্পেসিফাই করতে হয়, সেটা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এইগুলোতে একমত হতে হবে আমাদের। একটা প্রশ্ন ছিল ইনক্লুসিভ বাংলাদেশ, আর একটা প্রশ্ন ছিল ক্ষমতা কাঠামো। আমি শেষ করে বলি, তাহলে আলোচনাটা করেন। ক্ষমতা কাঠামো যেটা ছিল পুরোপুরি স্বৈরতান্ত্রিক, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে, প্রধানমন্ত্রী যিনি হন না কেন তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে, এমনকি সংবিধানের ঊর্ধ্বে। 72 এই সংবিধান খুলে দেখেন, প্রধানমন্ত্রীকে কোনোভাবে আপনি আটকাতে পারবেন না, সবকিছু তার অধীনস্থ। তাহলে এই যে ক্ষমতা কাঠামো, এটাই বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তা করেছে। এই ক্ষমতা কাঠামো বদল করলেই চেকস অ্যান্ড ব্যালেন্স, জবাবদিহিতার জায়গাতে রিপাবলিক কেন, রিপাবলিকের বাংলা কি হবে, এটাই তো প্রশ্ন উঠেছে। রিপাবলিক নিয়ে তো কোনো পার্থক্য নেই। রিপাবলিক মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা, অর্থাৎ ক্ষমতাটা রাজার হাতে না থেকে জনগণের হাতে থাকবে। এই ক্ষেত্রে তখন রোমান এম্পায়ার থেকে যখন এটা এসেছিল যে তাহলে রাজা আছে, প্রজা আছে, তাহলে প্রজার শাসন হবে, সেই তো প্রজাতন্ত্রে বাংলায় করা হয়েছিল। বাট বেসিক্যালি প্রজা কথাটা আবার একটা রাজাকে অনুমান করে। সুতরাং আপনি আসলে প্রজার জায়গাটা রাখবেন কিনা অনুবাদের ক্ষেত্রে, সেই জায়গাটা বাংলা ভাষায় কি শব্দ হবে সেটা তর্ক হতে পারে, অথবা ওইটা দিয়ে ওই মিন করে কিনা সেটা নিয়ে অনেকে আর্গুমেন্ট করতে পারেন। আমি এই আর্গুমেন্ট পরে করবো বলে ঠিক করছি। আমি আপাতত বলছি যে ন্যূনতম ঐক্যমত্য যে জায়গাটাতে হবে সেইগুলো প্রশ্ন আমরা কোন জায়গায় গুরুত্ব দেওয়া উচিত। আমি মনে করি যে ইনক্লুসিভ বাংলাদেশ
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এমন একটা ক্ষমতা কাঠামো যেটার জবাবদিহিতা আছে, যেটা চেকস অ্যান্ড ব্যালেন্স ভারসাম্য আছে, যেটা জনগণের কাছে অধীনস্থ থাকে, জনগণের উপর প্রভুত্ব করে না। এই দুটো হচ্ছে মূল বৈশিষ্ট্য। এর প্রকাশ ঘটানোর ম্যাক্সিমাম পসিবল অ্যাচিভমেন্ট আমাদের দরকার। আশা করি দেশের বৃহত্তম রাজনৈতিক দল সহ দেশের নিশ্চয়ই আপনাদের জনগণ আর ওই জায়গাতে এসে নিজেদেরকে কনসেন্ট্রেট করবে। শামসুজ্জামান দুদু, নির্বাচনের আগে নির্বাহী আদেশে আপনারা সংসদের অপেক্ষা করছেন এবং বলছেন সংসদ এসব করার অধিকার রাখে, এরা রাখে না, কিন্তু নির্বাহী আদেশে যে চার্টার বা সনদের কথা প্রধান উপদেষ্টা বলছেন, তিনি যদি এই সংস্কার কমিশন, যদি না তিনি সেটা বলেছেনই যে এই সুপারিশগুলো থেকেই আসলে সনদ তৈরি হবে, সেই মোতাবেক নির্বাচন হবে। কাজে নির্বাচন করার জন্য তো সেই সনদগুলো আপনাদের মানতে হবে। প্রথম কথা বলি আপনাকে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা প্রতিটা রাজনৈতিক দলের কাছে যাওয়ার কথা, সরকারের সঙ্গে বসে আলোচনা করবে, তারপরে এটা বাইরে আসার কথা, তারপরে আরও হয়তো 2-4 দিন পরে আমরা আলোচনা করতে পারতাম। তো রাজনৈতিক দল তো এটা পাইছে কি পায় না সেটা ব্যাপার না, আপনারা পাইছেন, মিডিয়া পাইছে, আমরাও বসে গেছি। আমরা পাইনি। হ্যাঁ, এখন আমরাও পাইনি, আমরা মিডিয়া আপনার কাছ থেকে জানলাম। আমরা এটা নিয়ে আলোচনা করছি, সেই জন্য এখানে একটা সংশোধনী দিয়ে রাখি, এই আলোচনা একান্তই ব্যক্তিগত। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এটা কোনো দলীয় দলীয় ব্যাপার ব্যাখ্যা না। হ্যাঁ, দলীয় ব্যাপার, কারণ দলীয় এখন নিজেই বসে নাই এবং সেটা চুলছাড়া বিশ্লেষণ অবশ্যই আমার আলোচনা মন্তব্য করা। হয়তো সে একটা পার্টির প্রধান, তারপরেও আমাকে তো আমার কমিটি পরিষদ আছে। উনি একটা নিজের থেকে বলতে হয়, তারপরও তার দলকে ফেস করতে হবে। হ্যাঁ, আপনি রাজনীতিবিদ হিসেবে তো তাহলে বলেন। সেই হিসাবে আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যে কথাগুলো বলছি সেটি হচ্ছে এই বিবেচনা থেকে যে আমাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যে যাটা বুঝি ভালো বা মন্দ সেই আলোচনাটা করছি। সনদটা মুক্তিযুদ্ধের লড়াই, মুক্তিযুদ্ধে এক সাগর রক্ত, ওই যে একটু আগে শোনার জায়গায় যেটা সাম্য মৈত্রীর কথা আমরা শোনা, এর থেকে বড় সনদ বাঙালি জাতির আর নাই। তো আজ 53-52 বছরের পরে এসে এইটা সামনে মুখে এসছে, এটা 24-এর যে পরিবর্তন, অর্থাৎ ওই সনদের পরে যে সংবিধান, সেই সংবিধান সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে না, বিশেষত শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরঞ্চ শেখ হাসিনা সব কিছুকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলছিলেন। তো আমরা ওই জায়গাটায় আমার যেটা ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ সাধারণ নির্বাচন এটাই আমরা ফেস করতে পারিনি, যেটা 1/11 আমার বিবেচনায়, যে যেমন এই দেশের মানে প্রধান সংবাদপত্র বলতে যা বোঝায় তারা এবং NT-BNP যে ফোর্সটা ছিল, সেই ফোর্স, এরা সবাই মিলে টিলে 1/11 সৎ মানুষের খোঁজে, তারপরে কি ভালো মানুষের কি সব স্লোগান ছিল সেই সময়, তারার একটা অংশ কিন্তু এখন আছে। তারা যে একটা সময় মরে গেছে, তারা আবার নতুন দলও করতে গিয়েছিল, 17 দিনের মাথায় আবার সেই দল গেছে গা। হ্যাঁ, এবং ওইটা ছাড় দিয়ে ওনারা চলে গেছিলেন, একেবারে বিদায় নিয়েছিলেন। তো এখানে তৃতীয় রাজনৈতিক দল বা দ্বিতীয় রাজনৈতিক দল এই প্রক্রিয়ার মধ্যে ছিল, এই যে মানে ফ্যাসিজমের সঙ্গে যেভাবে বলি না কেন, তারা আবার এখন ধরেন বিবেচনা হয়েছে যে আমরা কেন বাদ, তো মূল ব্যক্তি বাদ গেলে তো ছায়াও বাদ যায়, যখন মূল ব্যক্তি সরতে থাকে না, ছায়াও সরতে থাকে, তো ছায়া যদি থেকে যায় তাহলে বিপদ, সেটা আবার ভূতে রূপান্তরিত হয়। কিন্তু না আমি বলি না, শেষ করি। তো প্রশ্ন হচ্ছে, অনেকগুলো কথাই এই জায়গায় বলা যাবে, প্রশ্ন হচ্ছে মূল জায়গায় হাত দেওয়াটা ভেবেচিন্তে হাত দেওয়া ভালো। আমি মনে সংবিধানের প্রশ্ন আমরা কম বেশি যারা রাজনীতি করে জানি, কিন্তু সেই জায়গাটায় মানে সহজ কাজটা আমি সহজভাবে না করে আমি সেটা যদি বিতর্কের মধ্যে নিয়ে যাই, তাহলে এটা কারোর জন্য ভালো হবে, কারোর জন্য ভালো হবে না। আপনি একদমই স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু আমি শেষ মুহূর্তে জানতে চাই, আগামীকালই বসতে যাবে রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণা নিয়ে, সেটার সাথে তারা একমত কিনা? বিরতির পর ফিরছি।
অনেক ধন্যবাদ দর্শক, শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকার জন্য। একটু ছোট সময় নিয়ে আমি শুরু করি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে দিয়ে। কালকে আলোচনায় জাতীয় পার্টিকে ডাকা হয় নাই বরাবরের মতোই, কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। এই বিষয়ে জাতীয় পার্টির কোনো একক মতামত আছে কিনা 1 মিনিটের মধ্যে শেষ করবো। ঘোষণাপত্র একটা হইতে পারে, কিন্তু ঘোষণাপত্রের যে টাইমটা এখন নেওয়া হয়েছে, এই টাইমটা আমি মনে করি যৌক্তিক সময় না। এটা যে চুপ্পুর কাছে গিয়ে শপথ নেওয়ার আগে ঘোষণাপত্র হইতো, ওই ঘোষণাপত্রের ভিত্তিতে, কারণ 3 দিন সময় কিন্তু গেছে 8 তারিখ পর্যন্ত, ওই ঘোষণাপত্রের ভিত্তিতে শহীদ মিনারের শপথ নিত, তাহলে এই জাতীয় ঘটনাগুলো হইতে পারে। যেহেতু একটা বিপ্লব হয়েছে, অনেক প্রাণ গেছে, অনেক রক্ত গেছে, অনেকে আহত হয়েছে, একটা ঘোষণাপত্র থাকতে পারে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় 17 এপ্রিল যে আমাদের একটা ঘোষণাপত্র ছিল, তার ভিত্তিতেও কিন্তু আমাদের দেশ পরিচালিত হয়েছে। 72 সংবিধান পাশ হওয়ার আগ পর্যন্ত এটা ছায়া হিসেবে কাজ করেছে। এইটার এখন আর এই ঘোষণাপত্র দিয়ে দেশ চালানোর সুযোগ নাই, কারণ আপনি চুপ্পুর কাছে গিয়া সংবিধানের অধীনে শপথ গ্রহণ করছেন। এখন ঘোষণাপত্র আপনাকে আর কোনো ঘোষণাপত্রের সম্পর্কে এখন দিয়ে আসলে এটার কোনো প্রভাব বা আছে কিনা এই দেশে? না, দেখুন, আগামীকালকে একটা বৈঠক আছে, আমরা তো গণমাধ্যমে জেনেছি, আমরা ইতিমধ্যে জানলাম। তো আমরা আগামীকাল আমাদের দল এবং জোটগতভাবে আমরা গণতন্ত্র মঞ্চ বসবো এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমি মনে করি, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা আগেই বলেছি, আমরা এটা মনে করি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা সেটা, এবং জুলাই গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দেয়, মানে আন্দোলন তো একটা আকাঙ্ক্ষা থেকে একটা দিক নির্দেশনা দেয়, তো এটা আকাঙ্ক্ষা আকারে, প্রপোজাল আকারে সন্নিবেশিত থাকা দরকার। এটা আইনি রূপ পাবে কি পাবে না, এই অনুযায়ী কী করে চলবে সেটা কিন্তু পরবর্তী সংসদ ঠিক করবে। ফলে একটা যাকে বলে যে আমাদের কালেকটিভ থিঙ্কিং, ঐক্যমত্যের চিন্তা, যে আমরা এই যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি তারা ভবিষ্যৎ বাংলাদেশটাকে কীভাবে দেখতে চাই এবং কী প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটা হলো, সেইটার একটা ঘোষণা হওয়া যেতে পারে, এবং সেটা সবার আলোচনার ভিত্তিতেই সেই আলোচনাতে ডেকেছে শামসুজ্জামান দুদু। আপনাদের কি মনে হয় সেই আলোচনায়? আমরা যারা সাবেক ছাত্র নেতা, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই একটা ঘোষণা থাকতে পারে, না থাকার কিছু নেই। এবং আমরা এটা চাইছি, এবং যে ভিত্তিতে এটা হয়েছে, যে ছাত্ররা মানে রক্ত দিয়েছে, বুক চিতিয়ে দিয়েছে, যারা এখনো পর্যন্ত হাসপাতালে, তাদের অনুভূতিকে সম্মান না করা তো কোনো কারণ নাই। আর এটা সভ্যভব্য মুক্তিযুদ্ধের জাতি। আমি ব্যক্তিগতভাবে বিবেচনা করি কিছু কিছু পয়েন্টে আলোচনা করলে ওটা মিটেও যাবে, কিন্তু আলোচনা না করে শুধু ঘোষণা করা এটা ঠিক হবে না। যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে এবং তরুণরা আছে, আর রাজনৈতিক দলগুলো আমার বিবেচনায় যদি বসে, তাহলে ঘোষণা না হওয়ার কিছু নেই, এটা আমার কাছে। এবং সেই বসাটাই আগামীকাল আমরা সেখানে দেখব। রাজনৈতিক দলগুলোর সাথে বসে সেই ঘোষণাপত্র সরকার তৈরি করতে চায়, এবং কিছুদিনের মধ্যে নিশ্চয়ই সেই ঘোষণাপত্রও জাতি দেখতে পারবে। এমন আলোচনার মাধ্যমে সকল সংকট সমাধান হয়, সেই প্রত্যাশাই তো আমরা সবসময় রাখি। থাকবেন রাজকাহনে।